নারীর হাতেই জন্ম নেয় শক্তি, সাহস আর সৃজনশীলতার গল্প। আর সেই গল্পের নামই উদ্যমিনী, যেখানে প্রতিটি উদ্যমিনী নারী তার ভেতরের আলোকে জ্বালিয়ে দেন সবার পথ চলার প্রদীপ হয়ে। তাদের অভিজ্ঞতা, সংগ্রাম আর সাফল্য মিলেই তৈরি হয় এক একটি অনুপ্রেরণার মঞ্চ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। আমাদের আজকের উদ্যমিনী জিনিয়া ইসলাম, স্বত্বাধিকারী বেক অ্যান্ড ফ্রোজেন। কেমন আছেন? স্বাগতম আজকের উদ্যমিনীতে। অনেক ধন্যবাদ আপু আপনাকে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। প্রিয় দর্শক, জিনিয়া ইসলাম আমাদের আজকের উদ্যমিনী কেন সেটাই জানবো ছোট্ট এই তথ্যচিত্রে। চলুন দেখে আসি। ঢাকার মোহাম্মদপুরে বেড়ে ওঠা এক মেয়ে, নাম তার জিনিয়া ইসলাম। কিশোরগঞ্জ স্কুল থেকে এসএসসি, লালমাটিয়া কলেজ থেকে এইচএসসি আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে অনার্স ও মাস্টার্স। শিক্ষা জীবনে যেমন দৃঢ়, স্বপ্নেও তেমনি স্পষ্ট। কলেজ জীবন থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা ছিল সবসময়। কোচিং সেন্টারে শিক্ষকতা, টিউশন আর মায়ের সাথে মিলে ডিজাইনার পোশাক তৈরি, যা কিনা একসময় ঢাকার 7টি দোকানে বিক্রি হতো। মাস্টার্সের সময় বিয়ে, এরপর শুরু হয় প্রবাস জীবন। দীর্ঘ 10 বছর পর দেশে ফিরে আসেন। 2 সন্তানকে নিয়ে তখন শুরু হয় নতুন সংগ্রাম আর নিজেকে নতুন করে দাঁড় করানোর লড়াই। 2018 সালে স্বামীর অনুপ্রেরণায় খাবার নিয়ে কাজ শুরু করেন। ফুড ক্যাডেট থেকে প্রশিক্ষণ, ইফতার সেল, তারপর বেকিং ও ফ্রোজেন ফুডে একের পর এক লেভেল কমপ্লিট। আজ তিনি একজন সফল উদ্যোক্তা, একজন ট্রেনার, যিনি শুধু নিজেই এগোননি, পথশিশু, সুবিধাবঞ্চিতদের হাতে তুলে দিয়েছেন দক্ষতার চাবিকাঠি, যারা কিনা আজ নিজেরাই স্বাবলম্বী। সম্মাননা এসেছে অনেক, টেলিভিশনে কাজেরও সুযোগ এসেছে, আর বিটিভি, যেটা ছিল তার স্বপ্নের মঞ্চ। জিনিয়া ইসলাম বিশ্বাস করেন নারীর সম্মান আসে নিজের যোগ্যতাকে কাজে লাগাতে পারলে। বয়স সেখানে কোনো বাধা নয়, শিক্ষার কোনো শেষ নেই। তাই আজকের উদ্যমিনীর অতিথি এক অনুপ্রেরণার নাম, উদ্যোক্তা জিনিয়া ইসলাম। জিনিয়া ইসলাম, আপনার শৈশব এবং শিক্ষা জীবন থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা কিভাবে গড়ে উঠেছিল? আপু, আমি যখন অনেক ছোট, তখন থেকে না অনেক কিছু হতে চেষ্টা করতাম। কখনো ডক্টর, কখনো পুলিশ, যেরকম মেয়েরা হতে চায়, ছেলেরা হতে চায়। কিন্তু যখন আমি এসএসসি কমপ্লিট করলাম, তখন আমার মনে হতো কি আমি কোনো জব প্রফেশনে যাব না, আমি নিজে কিছু করব। যদি আমার শুরুটা কিন্তু একটা কোচিং সেন্টার দিয়ে 3টা সাবজেক্ট পড়াতাম, তখন মনে হতো কি যে আচ্ছা টিচার কি হওয়া যায়, কিন্তু ওই লাইনটা আসলে অ্যাকচুয়ালি আমার জন্য সুইটেবল ছিল না। ওই স্বপ্নটা আমার অনেক আগে থেকেই ছিল যে আমি নিজে কিছু করব, আমার নিজের পরিচয়টা নিজের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলব। তখন থেকেই একটা ইচ্ছা, স্বপ্ন আমার মধ্যে বাস করা শুরু করে যে জিনিয়া একদিন নিজের কিছু তৈরি করবে এবং নিজেকে নিজের পরিচয় দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। তখন থেকেই শুরু। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি কাজ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো আপনাকে কতটা স্বনির্ভর হতে সাহায্য করেছে? যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হলাম, তখন আমি 2-3টা টিউশনই করতাম। ওটা আমাকে খুব মানে বড় হবার যে বা নিজের জন্য যে কিছু করার, টিউশন থেকেও কিন্তু আমি ওই জিনিসটা পাই যে হ্যাঁ, আই ক্যান ডু। তারপর একটা সময় আমি একটা জবে যাই, সেটা একটা ইন্টারন্যাশনাল ডেটা কালেকশনের একটা জব ছিল, যেটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতেই করা মানে যেত, অন্য কোনো মানে ইউনিভার্সিটি বা কলেজগুলোতে হতো না। তো ওখানে আমি যখন অ্যাপ্লাই করি, আমার ওই জবটা হয়ে যায়। জবের পাশাপাশি একদিন আমার আম্মা আমাকে বললেন যে আমার আম্মা যেহেতু অনেক হাতের কাজ জানতেন, তো ওই কাজগুলো থেকেই না আমার আম্মার একটা আগ্রহ যে কিছু করা যায় কি না। ওই সময় আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে, সেই সময় শুরু করলাম। আমরা সেই ইসলামপুরে যেতাম, আমি আর আমার আম্মা কাপড় কিনতাম। কাপড় কিনে ওই, আমরা যেহেতু মোহাম্মদপুরে থাকি আপু, সবাই জানে ওখানে কিন্তু এমব্রয়ডারি কাজগুলো খুব সুন্দর করে করতো যারা জেনেভা ক্যাম্পে থাকে। আমরা ওদের কাছে যেতাম এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আমি দিতাম, ওরা সব কাজগুলো করে দিত। এভাবে আমার বুটিক্সের একটা মানে ওয়ে তৈরি হয়, যেটার নাম জিনিয়া কালেকশন ছিল আর কি, আমার নাম দিয়েই তৈরি হলো এটা। এরপরে আমি এটা প্রায় 2-2.5 বছর কন্টিনিউ করি এবং ওই সময় না এত
মানে বুটিক্স বা এত শপিং মল ছিল না ঢাকায়। মোহাম্মদপুরে একটা ছিল, মানে ধানমন্ডি কলাবাগান যেটা, সেখানে একটা ছিল মোহাম্মদী সুপার মার্কেট। আর তার অপোজিটে ধানমন্ডিতে একটা ছিল, সেটা হচ্ছে বাকলটা যেটা ছিল সেটা ওই আন্টি একজন বেশ বড় একজন উদ্যোক্তা ছিলেন। তো এই দুটো দোকান থেকে আমার প্রথম যাত্রা শুরু। আমি যখন ওখানে থ্রি পিসগুলো দিতাম, তো ওরা আস্তে আস্তে দেখলো যে আমার ড্রেসের চাহিদাটা একটু বেশি, একটু ডিফারেন্ট ডিজাইন ছিল। এই যে শুরু হলো আমার। এরপরে আমি আমার কাছে আরেকটু অফার আসে, আপা আমাকে আপনার ড্রেসগুলো দিবেন। এভাবে না আমি আস্তে আস্তে আমি আর আমার আম্মা মিলে কাজগুলো করতাম অনেক রাত জেগে। শাড়ি নিয়ে এসে ওখানে ব্রাশ পেইন্ট করতাম। ব্রাশ পেইন্টের উপরে আমার আম্মা সুই সুতো দিয়ে কাজ করে দিত। এই জিনিসগুলো খুব চলতো সেই সময়। এবং তখন থেকে না আমার ভেতরে জব ছাড়া নিজে কিছু করা যায় এই যে চেষ্টাটা বা আগ্রহটা, স্বপ্নটা শুরু হয়ে যায় এবং আমি এটাকে সফল করার জন্য তখন থেকেই চেষ্টা করি। মায়ের সাথে মিলে যে ডিজাইনার পোশাক তৈরি করতেন, সেই সময়কার চ্যালেঞ্জগুলো কেমন ছিল? সেই সময় এখনকার মতো তো এরকম কিছু ছিল না, কারণ কি তখন গুটি কয়েক মানুষ এগুলো কাজ করতেন। আর এই জন্য চ্যালেঞ্জটা আরও বেশি ছিল। কেন কি আমি চাইতাম যে আমার যেগুলো আমি করছি সেগুলো যেন এমন হয় যে একটা পিস থাকে, হ্যাঁ ওই একটা পিসই সেল করবে, একজন পরবে এবং ওইটা দেখতাম যে ওইটাই বেশি পছন্দ করতো। কারণ অনেকে আছে আমার ড্রেসটা আরেকজন পরবে এটা পছন্দ করতো না, যার কারণে আমার ড্রেসটার প্রতি আগ্রহটা অনেকের বেশি ছিল। থ্রি পিস এবং শাড়ি নিয়েই তো ছিল, আমি একটা পিস করতাম, একটা ডিজাইনের একটা পিস থাকবে এরকম করে করতাম, যার জন্য বেশ মানে ব্যবসাটা আমার বেশ রানিং ছিল আলহামদুলিল্লাহ দ্যাট টাইম। জীবনের নারী হিসেবে সত্যিকারের বাস্তবতা যেটা, বিয়ে হলো, জি সংসার শুরু হলো, দেশের বাহিরে পাড়ি জমালেন। জি। দীর্ঘ 10 বছর পর যখন দেশে ফিরে এলেন, সেই যে নতুন করে সবকিছু শুরু করার যে একটা অভিজ্ঞতা, কিংবা সেই সময়কার কোনো বাধা কি আপনার মনে পড়ে? কিভাবে নিজেকে নতুন করে গড়ে তুলেছিলেন সেই সময়? আসলে আমি যখন বাইরে যাই, দেশের বাইরে 10 বছর, এটা একটা বিশাল টাইম, বড় একটা টাইম। আর সেই সময় আমার বাচ্চাদের নিয়ে যখন আমি দেশে আসলাম, ওই মুহূর্তটা আমি কিছুটা সময় আমার বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কারণ সেই সময়টা ছিল ওদেরকে টাইম দেওয়ার। কারণ আমি চাচ্ছিলাম যে আমার বাচ্চারা আমাকে বেশি সময়টা পাক, হ্যাঁ ওদের ফিউচারের জন্য। তারপর যখন আমি চিন্তা করলাম যে এখন একটু বড় হয়ে গেছে, ওদেরকে আর আমার অতটা টেক কেয়ার করতে হয় না, ওরা নিজেরাই পারে। সেই সময় আমি ভাবলাম যে কিছু একটা করা যায় কিনা। কিন্তু ওই যে আমার একটা ড্রেসের যে একটা ব্যবসা ছিল আগে, সেটাকে আমি আর রান করতে চাইনি। কেন কি আমি রান্না করি, আমার হাজবেন্ড খুব পছন্দ করে। তো আমি ওই সময় ফেসবুকটা যখন আসলো, আমি ফেসবুকে আমার রান্নার ছবিগুলো দিতাম এবং সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতো, খুব সুন্দর ছবি, রান্নাটা কিভাবে হয়েছে বা রেসিপি জানতে চাইতো। এভাবে আমি না মানে ভেতরে ভেতরে আমার মধ্যে একটা আগ্রহ জন্মে যে কিছু একটা করা যায় খাবার নিয়ে। তখন আমার হাজবেন্ড বলল যে তুমি রান্না নিয়ে কিছু করো। আর আমার বান্ধবী ছিল, ওর হচ্ছে ফুড ক্যারিয়ারের ওনার ও। তো ও আমাকে একদিন বলল যে শুধু কেন নিজে খাস, খাবারটা রান্না করে নিজে কেন খাবি, সবাইকে খাওয়া। তো ওটা সবাইকে কি করে খাওয়ানো যায়। তো ও তখন বলল যে অনলাইন বিজনেসের মাধ্যমে। এই আমার যাত্রা শুরু। আমি শুরু করলাম 18 সালে ফুড ক্যারিয়ারে। আমি ট্রেনিং নেই ওখানে, আমি 6 মাস ট্রেনিং নেই ফুড ক্যারিয়ারের আন্ডারে। আমি লেভেল 2 করি, 1-2 করি ওখানে। এরপর ফুড ক্যাডেট থেকে ওই বছরই একটা ইফতার হয়, যেটা জয়িতা ছিল আগে। জয়িতা থেকে আমাকে নেওয়া হয় যে ইফতার সেল হবে। ইফতার যখন সেল করতে যাই, আমি দই বড়া দিতাম এবং আমার প্রতিদিন দই বড়া এত বেশি সেল হতো এবং সবাই না ওই দই বড়াটা চাইতো এসে। আর যে মানে একদিন আমি দিতে পারি না, আমি একটু সিক ছিলাম, সেদিন অনেক ক্লায়েন্ট ছিল যে দই বড়া নাই। তো এই যে আমাকে ও আগ্রহ দিল যে তোমার দই বড়াটা কিন্তু খুব পপুলার হচ্ছে, সো তুমি এটা নিয়ে একটু ভাবতে পারো। এই তখন থেকে আমি একদম সিরিয়াস হয়ে গেলাম যে না, আমাকে এখন আরও মানে কিছু করতে হবে। হ্যাঁ, এবং আমি আমার পরিচয়টাকে শুধুমাত্র গৃহিণী হিসাবে না, একজন উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে পরিচিত করাতে চাই। তখন থেকে আমার এই যাত্রায় যুদ্ধ শুরু। বাধা তেমন একটা আমার জীবনে আসেনি আলহামদুলিল্লাহ, কারণ আমি আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, আমার বাবার বাড়িতে আমার বাবা নেই, আমার আম্মা। তো আমি আম্মা, আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ি সবার থেকে আমি সাপোর্টটা পেয়েছি। এজন্য আমার কোনো মানে সমস্যা হয়নি এগিয়ে আসতে।
পারিবারিক সাপোর্টটা কতটুকু প্রয়োজন বলে মনে করেন? অনেক বেশি আপু। কারণ কি পারিবারিক যদি সাপোর্ট না পায়, বিশেষ করে একজন নারী, হ্যাঁ, বলবো আমি গৃহিণীর কথা। কারণ বাবার বাড়ি থেকে সাপোর্টটা একটা মেয়ে সব ক্ষেত্রেই পায়। কিন্তু একজন হাউসওয়াইফ বা একজন বউ শ্বশুরবাড়ি বা হাজবেন্ডের তরফ থেকে সাপোর্টটা কতটুকু পায় সেই অনুযায়ী সে আগাতে পারে। আর আমি মনে করি একজন নারীকে যদি তার শ্বশুরবাড়ি এবং তার হাজবেন্ড সাপোর্ট 100% না করে, সে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারে না। এটা আমি আমার জীবন থেকে দেখেছি। পারিবারিক সাপোর্টটা আসলেই খুব জরুরি। খুব জরুরি। তা না হলে আপনার মানসিক যেই ভিত, এটা কিন্তু নড়ে যায়। নড়ে যায়। আপনি অনেক ভাগ্যবতী সেদিক দিয়ে। আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা পাওয়া। 2018 সালে তাহলে বেক অ্যান্ড ফ্রোজেনের যাত্রা শুরু। এখন পর্যন্ত সুনামের সাথেই কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, জি। এই মুহূর্তে কি কি সেল করছে আপনার অফিসিয়াল পেজ? আমার মেইন হচ্ছে, যেহেতু পেজের নাম হচ্ছে বেক অ্যান্ড ফ্রোজেন, তো আমি বেকিং আইটেম এবং ফ্রোজেন আইটেম নিয়েই কাজ করছি। আমার প্রথম দিকে ছিল আপু ফ্রোজেন। কেন কি আমি দেখতাম বাচ্চারা যখন স্কুলে যায়, মারা না সেইভাবে তাদের টিফিনটা তৈরি করে দিতে পারে না। কারণ অনেক ওয়ার্কিং ওমেন আছে যারা সারাদিন চাকরি করছে বা কোনো ব্যবসা করছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, দেখা যায় যে অনেক ক্ষেত্রে বাইরের খাবার খাচ্ছে, সিক হয়ে পড়ছে। ওই সময়টায় আমি সবাইকে বলতাম যে আমি যেহেতু ফ্রোজেন খাবার নিয়ে কাজ করছি, আমার উপর আপনারা ভরসা করতে পারেন। এবং একজন দুজন করে কিন্তু দেখা গেল আমার অনেক ক্লায়েন্ট হয়ে গেছে। তো বেকের কাজটা আমার ফ্রোজেনের পরে এসেছে। ফ্রোজেন খাবারটা আমি আগে দিয়েছি। এরপর কেক একটা ভালোবাসার জায়গা। আর কেক তৈরি করা, কেকটাকে ডেকোরেশন করা, এটা একটা অন্যরকম একটা ভালোবাসা। আমি বলবো এটা আমার একটা প্রেমের জায়গা, স্মরণীয় দিনের স্মৃতি। একদমই। কারণ একটা মানুষকে আমি যখন কেক ডেলিভারি করি, সে যখন খায়, খাবার পরে যখন বলে যে প্রথমে আচ্ছা বলবো যে আমার কেকটা যখন দেখে তারা, হ্যাঁ, তখন যে একটা আমাকে রিভিউ দেয় সেটা, এবং পাশাপাশি যে টেস্টের একটা রিভিউ আসে, আলহামদুলিল্লাহ আমি সেটাতে অনেক সন্তুষ্ট হই। কারণ আমার কাছে এই খাবারগুলো আমার কাছে আমার দুই সন্তানের মতো। আপনি তো এখন উদ্যোক্তার পাশাপাশি একজন ট্রেনার, অন্যদেরকেও প্রশিক্ষণ দিচ্ছেন। জি। একজন উদ্যোক্তা এবং একজন ট্রেনার, কোনটাকে বেশি দায়িত্বপূর্ণ বলে আপনার কাছে মনে হয়? সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে ট্রেনারের। কেন কি উদ্যোক্তা তো আমি আছি, কিন্তু ট্রেনিং যখনটা দিব তখন আমাকে একদম A to Z কোনোখানে ফাঁকা রাখা যায় না। আমাকে ডিটেলটা তাদের জানাতে হয়, কিভাবে আমি একটা কেকের মধ্যে ফুলটাকে তৈরি করতে পারবো, হাত কিভাবে দেব, কিভাবে কেকটাকে ঘোরাবো, বা টার্ন টেবিলটা কিভাবে আমি সেট করব, সেটা ক্রিম কিভাবে স্টিফ হবে, প্রতিটা জিনিস। ইভেন যখন ফ্রোজেন খাবারগুলো ট্রেনিং দেই, সেটাও আমাকে ওদেরকে বলে দিতে হয় যে কতদিন পর্যন্ত একটা ফ্রোজেন খাবার আপনি ফ্রিজে রাখতে পারবেন। এই জিনিসগুলোকে একজন ট্রেনারই একদম নিখুঁতভাবে দিতে পারে। এটা কি আপনি অনলাইনে শেখাচ্ছেন নাকি নিজস্ব কোনো একাডেমি বা অফিস রয়েছে? না, আমার ট্রেনিংটা আমার আমার বাসাতেই হয়, আমি বাসাতেই করি। আর যেটা করোনার যখন সময় ছিল, সেই সময়টা আমি অনলাইনে ট্রেনিং দিয়েছি অনেককে। মূলত ঢাকা থেকে যারা কাজ করতে চাইছে তাদেরকেই প্রশিক্ষণ করাচ্ছেন। জি। ঢাকার বাইরে থেকে কেউ এটা শিখতে চাইলে সেক্ষেত্রে ব্যবস্থা কি? সেক্ষেত্রে অনলাইনটা আছে, যেমন আমার ক্লাস রেকর্ডেড থাকে, কেউ যদি বলে তখন সেই রেকর্ডেড ক্লাসে সে জয়েন করতে পারে। আপনার একটা অসাধারণ উদ্যোগ, পথশিশু এবং সুবিধাবঞ্চিত মেয়েদেরকে আপনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। জি। এই সিদ্ধান্তটা কেন? এই সিদ্ধান্তটা আমার আসলে হয়েছে, এখানেও আমি আমার আরেক বান্ধবীকে ওর কথা বলবো। ও একটা এনজিও রান করে। তো ও একদিন আমাকে বলল, আমার কিছু ওই এনজিওতে ওর কিছু পথশিশু আছে, তো বলল যে ওদেরকে যদি তুই একটা ট্রেনিং দিতে পারিস তাহলে ওদের জন্য অনেক বেশি হেল্প হয়। তো ও সেই এএসডি যে এনজিওটা, সেটা ওরা আমাকে ডাকলো একদিন, ডেকে আমাকে দেখালো প্রায় 25-30টার মতো পথশিশু, ওরা সবাই মেয়ে। তো ওরা না এত বেশি আগ্রহী হলো যে, কারণ ওরা আমাকে যখন টিভিতে আগে দেখেছে, ওরা ওই জিনিসটাকেই ওরা স্মরণ করেছে যে এই আপুকে আমরা টিভিতে দেখেছি, এই আপুর কাছে আমরা শিখবো। তাদের আগ্রহটা ওই থেকে একটু বেশি ছিল। তো এরপরে আমি বললাম যে ঠিক আছে, আমি ওদেরকে আগেই বলেছিলাম আমি যেহেতু পথশিশুদের নিয়ে কাজ করব, এর জন্য আমাকে সেই এনজিও মানে বলেছিল যে আপনার সম্মানীটা কত দিতে পারি। আমি বলেছি দোয়া দিতে। হ্যাঁ, দোয়ার বিনিময়ে আমি সেই 22টা মেয়েকে আমি ট্রেনিং দিয়েছি, আমার বাসাতেই দিয়েছি। তাদেরকে আমি ব্রেড শিখিয়েছি, বাটার কেক যেটা টি কেক বলে সেটা আমি শিখিয়েছি, ফ্রোজেন খাবার শিখিয়েছি, এবং আলহামদুলিল্লাহ এখন
এই বাচ্চাগুলো বিভিন্ন অফিসে যখন কোনো সেমিনার হয় বা কনফারেন্স হয় বা কোনো পার্টি হয়, তখন ওরা আমার সল্টেড বিস্কিট আছে সেটা, টি কেক, তারপর আমার ফ্রোজেন খাবার রোল, তারপর সিঙ্গারা, এগুলো ওরা সাপ্লাই দেয়। এবং আমি যখন শুনি আমি খুব আমার কাছে ভালো লাগে জিনিসটা, আমি খুব খুশি হই যে ওদের হাতের যে তৈরি সেটা ওরা বলে যে অনেক মজা হয়েছে, এবং আমার মনে হয় আমার চেয়ে ওদেরটা বেশি টেস্ট হয়, এরকম লাগে। অসাধারণ, খুবই ভালো লাগলো শুনে। জি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে চাকুরি না করে উদ্যোক্তা হয়েছেন, এই ব্যাপারটি নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে চাকরি একটা জিনিস আপু, আর উদ্যোক্তা একটা জিনিস। সবাই চাকরি পায় না, আবার সবাই উদ্যোক্তাও হতে চায় না। তবে আমি বলবো উদ্যোক্তা এমন একটা জায়গা যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। কারো কাছে আপনার প্রশ্ন, মানে কারো প্রশ্ন যে আপনি শুনবেন বা কিছু, সেটার নেই এরকম কোনো চিন্তা ভাবনা। আর তাছাড়া আপনি যখন উদ্যোক্তা তখন আপনি শুধু একাই যে এটার মানে বেনিফিট পাচ্ছেন তা না, আপনি কিন্তু 10 জনকে নিয়ে পাচ্ছেন, আপনি ট্রেনিং দিচ্ছেন, আপনি কাউকে শিখাচ্ছেন বা আপনি কাউকে খাবারটা দিচ্ছেন। হ্যাঁ, এই যে আমি মনে করি কি আপু, যে এখানে আমার সোয়াবও আছে, আমার একটা ফ্রেশ খাবার খাচ্ছে, সবকিছু মিলিয়ে আমি মনে করি যে উদ্যোক্তার জীবনটা বেশ এনজয় করা যায়, এবং মেয়েরা চাইলে হতে পারে। আমাদের নতুন প্রজন্ম যারা এই সেক্টরে তাদের ক্যারিয়ার গড়তে চান, কিংবা আপনি যেমন মাঝ বয়সে এসেই আমি বলবো উদ্যোগ জীবন শুরু করেছেন, এই বয়সী যে সকল নারীরা রয়েছেন যারা এখনো ভাবছেন আমি কি পারবো কিংবা আমার কি শুরু করা উচিত, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি তাদেরকে একটা কথাই বলবো যে বয়স আসলে কোনো ফ্যাক্টর না যে কোনো কাজের জন্য। হ্যাঁ, আমাদের দেশে একটা বয়স থাকে, সেই বয়সের চাকরিটা কিন্তু পাওয়া যায় না। একটা সময় আসে যে আমরা সেই সময় ট্রাই করলেও একটা চাকরি পাই না। তো আমি মনে করি যে ওই সময়টা থেমে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি যেটা জানি সেটা নিয়ে আমি এগিয়ে যাই। সেটা যে খাবার হতে হবে সেটা না। আমি যদি সেলাই জানি তো সেলাইটা নিয়ে আমি এগিয়ে যেতে পারি। আমি যদি মানে যেমন পার্লারের কোনো কাজ জানি, সেটা নিয়ে আমি এগিয়ে যেতে পারি। আর আজকালকার মেয়েরা আমার মনে হয় আপু যে অবশ্যই জবে যারা যায় ঠিক আছে, কিন্তু অনেকে জবের পাশাপাশিও কিন্তু উদ্যোক্তা লাইফটাকে এনজয় করছে, এবং তারা কিন্তু জবের পাশাপাশি আমি দেখি অনেকেই খাবার নিয়েও কাজ করছে। জব করছে, 2 দিন ছুটি হচ্ছে, ওই 2 দিনে তারা তাদের খাবারটাকে সামনে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানুষের ঘরে স্বাস্থ্যকর ফ্রেশ খাবারটা পৌঁছে দিচ্ছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। মূল ব্যাপারটাই হচ্ছে আপনার ইচ্ছা শক্তি এবং অবশ্যই, ডেডিকেশন, এই অবশ্যই। দুইটা থাকলে আমার মনে হয় না কেউ বয়স পিছিয়ে এখানে থাকে কোনো না। বাধা। বেক অ্যান্ড ফ্রোজেনকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? আমি চাই বেক অ্যান্ড ফ্রোজেন যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, তবে আমি একটা এর ঠিকানা চাই। আমি একটা ঠিকানা তৈরি করতে চাই যে এই জায়গাটাতে আসলে মানুষ বসে অন্তত খেতে পারবে, সেরকম একটা স্বপ্ন আমি দেখি। সবাই যদি দোয়া করে তাহলে ইনশাল্লাহ আমার সেই স্বপ্নটাও পূরণ হবে, যেহেতু সবার ভালোবাসা এবং দোয়াতেই আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। সেই স্বপ্নটাও একদিন ইনশাল্লাহ আমি পূরণ করতে পারবো। অবশ্যই হবে, আমাদের শুভকামনা রইল। জিনিয়া ইসলাম, আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদেরকে সময় দিয়েছেন, খুবই ভালো লাগলো। আপনার এই এগিয়ে যাওয়ার গল্প, এটা যেন কখনোই শেষ না হয়, অসংখ্য নারী উদ্যোক্তার অনুপ্রেরণার গল্প হয়ে টিকে থাকুক এই জার্নি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের উদ্যমিনী। আগামী পর্বে আবারও নতুন কোনো এক উদ্যমিনী নারীকে নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত স্বপ্ন বুনে যান এবং শক্তি গড়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন।